আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। একবার ভাবুন তো, গত প্রায় 2 শতাব্দী ধরে হোমিওপ্যাথি চিকিৎসা এবং গবেষণার যে বিপুল পরিমাণ তথ্য জমা হয়েছে, সেগুলোকে নিখুঁতভাবে সাজানো কতটা কঠিন একটা কাজ হতে পারে। একেবারে পাহাড় সমান একটা ডেটাবেস। আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়ে গভীরে যাব। সরাসরি মূল সোর্স থেকে দেখব কিভাবে মেটের রিপোর্টরি ডিজাইন করা হয়েছে, আর এই বিশাল এক চিকিৎসা ভাণ্ডার কিভাবে চমৎকার একটি আধুনিক ও কাঠামোগত রূপ পেয়েছে। চলুন শুরু করা যাক। তো আজকের পুরো যাত্রায় আমরা কি দেখতে যাচ্ছি? প্রথমে আমরা জানব রেপোর্টরি আসলে কি, এরপর দেখব স্কিমার ঐতিহাসিক বিবর্তন, মেটা রেপোর্টরির আধুনিক ফরম্যাট, আধুনিক ভাষার সাথে এর খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া এবং সবশেষে বিভিন্ন প্রেসক্রাইবিং পদ্ধতি। বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক, হোমিওপ্যাথিক রেপার্টরির সংজ্ঞা। মেডিকেল টেক্সটের ভিত্তি বুঝতে হলে সবার আগে এই রেপার্টরি শব্দটির মানে বোঝা খুব জরুরি। শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রেপার্টোয়ার থেকে। সহজ কথায় এর মানে হল তথ্যের বিশাল এক ভাণ্ডার বা স্টোর হাউস, যেখান থেকে দরকারি তথ্য খুব সহজেই বের করে আনা যায়। হোমিওপ্যাথিতে এটি মূলত ক্লিনিক্যাল এবং গবেষণার বিশাল একটি ডেটাবেস হিসেবে কাজ করে। একে বিভিন্ন মেটেরিয়া মেডিকার একটি সংকলিত সূচক বা ইন্ডেক্সও বলতে পারেন। মেটা রেপোর্টরির ভূমিকা থেকে নেয়া এই কথাগুলো ঐতিহাসিকভাবে সত্যিই অসাধারণ। জানেন কি, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান প্রথম যে রেপোর্টরি তৈরি করেছিলেন সেটির নাম তিনি দিয়েছিলেন সিম্পটম ডিকশনারি বা উপসর্গের অভিধান। ভাবলে অবাক হতে হয়, সেই শুরুর পর থেকে গত 2 শতকে চিকিৎসা বিজ্ঞানে 120টিরও বেশি ভিন্ন ভিন্ন রেপোর্টরি প্রকাশিত হয়েছে। এই ডাটাবেসগুলোর ঐতিহাসিক গুরুত্ব আসলে কতটা, সেটা ড. জেমস টাইলার কেন্টের এই চমৎকার উক্তিটি থেকে একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, এই রেপার্টারিগুলোর সমস্ত সম্ভাব্য উৎস থেকে তৈরি। এখানে মৌলিক কাজগুলোতে থাকা সব দরকারি উপসর্গ তো রয়েছেই, সেই সাথে আমাদের সবচেয়ে দক্ষ চিকিৎসকদের ব্যক্তিগত নোটগুলো যত্ন করে যুক্ত করা হয়েছে। মানে বুঝতে পারছেন, এগুলো নিছক কোনো বই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রেষ্ঠ চিকিৎসকদের অভিজ্ঞতার এক অমূল্য নিরাশ। এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই, যেখানে আমরা দেখব এই কাঠামোর ঐতিহাসিক রূপ, স্কিমার বিবর্তন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল বিশাল পরিমাণে এই ডেটা ঐতিহাসিকভাবে ঠিক কীভাবে সাজানো হয়েছে। গত 200 বছরে মূল হেডিং এবং সাবহেডিংগুলো সাজাতে 3টি প্রধান পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। বনিংহেসেন এবং কেন্ট ব্যবহার করেছিলেন হায়ারার্কিক্যাল অ্যানাটমিক্যাল পদ্ধতি। অন্যদিকে অ্যালেন এবং ক্লার্কের পদ্ধতিটি ছিল কনকর্ডেন্স সিম্পটোম্যাটিক, আর হ্যানিম্যান ও মার্ফি ব্যবহার করেছেন অ্যালফাবেটিক্যাল ক্লিনিক্যাল ডিকশনারি পদ্ধতি। ডেটা সাজানোর এই বিবর্তন সত্যিই দারুণ। এই ডেটাগুলোকে আরও সহজে ব্যবহার উপযোগী করার জন্য ডক্টর টি.এফ. অ্যালেনের একটা দারুণ ভিশন বা দূরদৃষ্টি ছিল। তিনি বলেছিলেন, তিনি আশা করেন ভবিষ্যতের কাজগুলোতে এমন এক নতুন স্কিমা থাকবে যা যে কোনো জটিল তাত্ত্বিক ধারণা থেকে মুক্ত হবে। এমন একটি ফর্মে লক্ষণগুলোকে শ্রেণীবদ্ধ করা হবে যাতে চিকিৎসকরা খুব দ্রুত এবং সহজে রেফারেন্স খুঁজে পান। আর তার সেই ভিশনেরই একটি আধুনিক রূপ হল আমাদের তৃতীয় টপিক, আধুনিক মেটা রেপার্টরি ফরম্যাট। ডাক্তার অ্যালেন যে দ্রুত এবং উন্নত শ্রেণীবিন্যাসের স্বপ্ন দেখেছিলেন, আধুনিক মেটা রেপার্টরি যেন তারই এক চমৎকার সমাধান। এখানে অ্যালফাবেটিক্যাল ক্লিনিক্যাল ফরম্যাট ব্যবহার করা হয়েছে। আগের সেই বিশাল ৭৪টি অধ্যায়কে আরও সহজে ব্যবহার করার জন্য মাত্র ৪৯টি অধ্যায়ে নামিয়ে আনা হয়েছে। আর পুরো জিনিসটাকে 3টি মূল ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি মন ও আবেগ, দ্বিতীয়টি শরীর, যার ভেতর পেট, হাড় থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত সব বর্ণানুক্রমিকভাবে সাজানো, এবং তৃতীয়টি হল সামগ্রিক ক্লিনিক্যাল জেনারেলস। এই আধুনিক কাঠামোর কারণে কোনো তথ্য খুঁজে পাওয়া এখন আক্ষরিক অর্থেই পানির মতো সোজা। তো কাঠামো তো আধুনিক হল, কিন্তু ভাষার কি হবে? আমাদের চতুর্থ টপিক হল আধুনিক ভাষার সাথে খাপ খাইয়ে নেওয়া। এই পয়েন্টে কিন্তু দারুণভাবে একটি সত্য তুলে ধরে। ক্লাসিক্যাল যুগের মানুষের শারীরিক সমস্যা আর আজকের আধুনিক রাসায়নিক ও শিল্প নির্ভর সমাজের রোগের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আগে যেখানে কেবল সাধারণ লক্ষণগুলো লিখে রাখলেই হতো, আজকের দিনে সেখানে যুক্ত হয়েছে অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি কিংবা টক্সিন এবং ভ্যাকসিনের মতো একেবারে আধুনিক সব বিষয়। সমসাময়িক চিকিৎসা ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে রোগীর অভিজ্ঞতার সাথে মিলিয়ে এই আধুনিক পরিভাষাগুলো আপডেট করা একেবারেই অপরিহার্য ছিল।
এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় ৫ নম্বর টপিক হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং পদ্ধতি। মেটাপ্যারাটরি যে শুধু তথ্যের একটা জড়ো করা ভাণ্ডার তা কিন্তু একেবারেই নয়, বরং এই জটিল স্বাস্থ্য ডেটা কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য এটি ১৬টি সম্পূর্ণ আলাদা প্রেসক্রাইবিং বা ওষুধ প্রয়োগের চমৎকার রূপরেখা দেয়। এটাকে চিকিৎসকদের জন্য একেবারে কমপ্লিট একটা টুলকিট বলতে পারেন। সাধারণ জরুরি অবস্থা থেকে শুরু করে একদম মুমূর্ষু রোগীর উপশমমূলক যত্ন পর্যন্ত সবকিছুর স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে এতে। চলুন প্রথম সেটের পদ্ধতিগুলোর দিকে নজর দেওয়া যাক। এখানে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা, যেমন হঠাৎ কোনো ট্রমা, কামড় বা পোড়ার কথা বলা হয়েছে। এরপর রয়েছে অ্যাকিউট বা তীব্র সংক্রমণ এবং মহামারীর মতো পরিস্থিতি। সবচেয়ে বড় কথা হলো সার্জারি, ডেন্টাল কাজ বা টক্সিক এক্সপোজারের আগে যে প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যায় সেটিও এখানে খুব সুন্দরভাবে ক্যাটাগরি করা হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসার পর আসে দীর্ঘমেয়াদী বা গভীর স্বাস্থ্যের বিষয়গুলো। এর মধ্যে রয়েছে পিরিয়ডিক বা পর্যায়ক্রমিক লক্ষণ যা আসে আর যায়। এরপর রয়েছে ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগ। রয়েছে ফান্ডামেন্টাল বা গভীর মানসিক ও আবেগজনিত সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা। আর একজন মানুষের জেনেটিক গঠন বা বংশগত শক্তির উপর ভিত্তি করে যে কনস্টিটিউশনাল বা গঠনতান্ত্রিক চিকিৎসা পদ্ধতি, সেটিও এই অংশে খুব গভীরভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক যুগের সিস্টেমিক এবং রাসায়নিক প্রভাবগুলো মোকাবেলা করা এখনকার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এখানেই একটি বড় গেম চেঞ্জারের দেখা মেলে। যেমন ধরুন টোটোপ্যাথিক পদ্ধতির কথা। রেডিয়েশন, টক্সিকোলজি বা ওষুধের অপব্যবহারের মতো বিষয়গুলোর ক্ষেত্রে এটি সরাসরি কাজ করে। এছাড়া জেনেটিক মায়াজম, নির্দিষ্ট অঙ্গের জন্য অর্গ্যানোপ্যাথিক এবং ভ্যাকসিনের মতো বিষয়গুলো সামলাতে আইসোপ্যাথিক পদ্ধতিগুলো এখানে চমৎকারভাবে সাজানো রয়েছে। পদ্ধতিগুলোর একেবারে শেষ ধাপে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রেমেডি গ্রুপের ব্যবহার। এখানে ভেষজ বা ফ্লাওয়ার এসেন্সের মতো ট্রেডিশনাল ফোক পদ্ধতি বা একাধিক ওষুধের কম্বিনেশনের কথা বলা হয়েছে। আর সবশেষে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়, জিগজ্যাগ এবং প্যালিয়েটিভ কেয়ার। গুরুতর প্যাথোলজি বা জীবনের একেবারে শেষ পর্যায়ে থাকা মুমূর্ষু রোগীদের সর্বোচ্চ আরামটুকু দেওয়ার জন্য এই উপশমমূলক পরিচর্যার কথা এখানে বিস্তারিত বলা হয়েছে। এতক্ষণ আমরা যা দেখলাম তারপর একটা বড় প্রশ্ন থেকেই যায়। গত ২০০ বছরের বিশাল আর জটিল এই ঐতিহাসিক ডেটাকে মেটা রেপোজিটরিতে যেভাবে অত্যন্ত সুনিপুণভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তা শেষ পর্যন্ত আমাদের আধুনিককালের সামগ্রিক স্বাস্থ্য ও নিরাময় পদ্ধতিকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করছে। এত সুন্দরভাবে সাজানো এই জ্ঞানভাণ্ডার নিঃসন্দেহে আমাদের চিকিৎসা পদ্ধতিকে আরও নিখুঁত করে তোলার অসাধারণ একটা হাতিয়ার। কিন্তু ভবিষ্যতের নিত্য নতুন অজানা রোগের সাথে লড়তে গিয়ে এই বিশাল ডেটাবেস আগামী দিনে আরও কতটা বিবর্তিত হবে একটু ভেবে দেখবেন। আজকের আলোচনা এ পর্যন্তই।